ধন্যবাদ। আমরা আবার পরবর্তী ক্লাসে আসলাম। আজকে আমরা তো এর আগে আমাদের বিষয় ছিল শিল্পকলার ইতিহাস। এখন আমাদের বিষয় হচ্ছে শিল্প মাধ্যম, যেটা আপনাদের ইংরেজিতে আছে আর্ট ম্যাটেরিয়াল। এখানে আমরা আমাদের যেই সিলেবাসটা দেওয়া হয়েছে, আপনাদের অনলাইনে দেওয়া আছে সিলেবাসটা। এখানে দেখলে প্রথম সেমিস্টার 500 নম্বরের, এটার দরকার নেই। আমরা পরবর্তীতে যাব এই যে প্রথম সেমিস্টারের, যেমন দ্বিতীয় এখানে বলাচ্ছে, এবং এখানে ক্লাসের পরবর্তীতে ক্লাসের সংখ্যা দেওয়া আছে, কোন বিষয়ে কয়টা ক্লাস হবে, কোন বিষয়ে কয়টা ক্লাস হওয়া উচিত, এই জিনিসগুলি দেওয়া আছে। যেমন এটাতে এই প্রথম সেমিস্টার ব্যবহারিক, এটা ক্লাসের হিসাবে দেওয়া আছে। এখন আমরা শিল্প মাধ্যম, শিল্পের উপকরণ, কৌশল, এটা আপনাদেরকে বলেছিলাম শিল্প মাধ্যমগুলি কী কী, এবং এটার ব্যবহারে আমি শিল্প মাধ্যমগুলির নাম বলেছিলাম না এক সময়, যে মানুষ ললিত কলা আছে, গান গায়, নৃত্যকলা আছে, এটাও শিল্প। কিন্তু আমরা ওগুলি না গিয়ে আমরা চারুকলা, চারুকলার মধ্যে কী কী আছে, পেইন্টিং, ছাপচিত্র এবং ভাস্কর্য, এগুলি হচ্ছে যে শিল্প মাধ্যম। এবং পেইন্টিংয়ের মধ্যে আছে তেলচিত্র একটা শিল্প মাধ্যম, জল রং একটা শিল্প মাধ্যম, তারপর এই পেন্সিল দিয়ে কাজ করা, এটা একটা শিল্প মাধ্যম, পেন্সিল স্কেচ, ড্রয়িং, এগুলি সব শিল্প। এগুলি করতে কি কি লাগে, এগুলি করতে কি কি লাগে পরে আপনাদের কিছু জিনিস বোঝাবো আমি, সেটা পরের ব্যাপার। তো এখন যেমন এখানে আছে যে ক্লাস নিতে হবে 12টা, এখানে উল্লেখ করা, আমাদের এত ক্লাস লাগবে না। আমরা এই 6 মাসের মধ্যে যদি এগুলি শেষ করতে চাই, হয়তো এর চেয়ে 70% to 60% ক্লাস করলেই আমাদের এগুলি কাভার হয়ে যাবে। কিন্তু চর্চাটা আপনাদের কিন্তু প্রতিনিয়তই করতে হবে। আপনি সপ্তাহে একদিন খালি বসে স্কেচ খাতা নিয়ে আপনি ছবি আঁকলেন বা আঁকলেন না, এটা কিন্তু সমস্যা। আপনারা দেখেন, আমি আজকে বাসা থেকে আপনাদের সুবিধার জন্য, আপনাদের চেনানোর জন্য যেমন ধরুন এই কাগজটা, এটা কি কাগজ, এই কাগজটা আপনারা কোনো সময় দেখেছেন আগে? এটার নাম হচ্ছে কার্টিস পেপার, বুঝছেন? এটা একটু ধরে দেখেন, সবাই একটু স্পর্শ করে করে একজনের থেকে একজন দেখেন। আপনাদের এই কাগজটা ছবি আঁকার জন্য বাচ্চাদের জন্য এই সাইজ করে কেটে নিয়ে এটা সবাইকে একটা একটা দিয়ে দেন তো। আমি বাসা থেকে নিয়ে এসেছি, অসুবিধা নেই, সবাইকে একটা একটা দেন, সবাইকে একটা একটা দেন। শিল্প মাধ্যম, তারপরে উপকরণ, একটা একটা নিয়ে বাকিগুলি বোটে এখানে দেন। এবং এই কাগজগুলি বহন করার সময় সবসময় বোটে বহন করতে হবে। আমি দেখছেন ভাঁজ করবেন, ফোল্ড করতে হবে। কোনো সময়ও ভাঁজ করলেই ছবিতে দাগ পড়ে যায় এবং এটা নষ্ট হয়ে যায়। এটা আমি একটা কোম্পানি থেকে, অনেক সময় ডাক্তারদেরকে বিভিন্ন কোম্পানি ওষুধ দেয় না, আমাদেরকেও চারুকলার প্রশিক্ষক হিসেবে কিছু পাম্পটাম দেওয়ার জন্য, কারণ বাচ্চাদেরকে আমরা এই বললে যে এই কাগজটা ভালো, এই রঙটা ভালো, এগুলি বললে এই জন্য তখন এইটা লেখা আছে স্ট্যাডলার কোম্পানি। দেখেন, এটা একটা নাম করা এই শিল্প মাধ্যমের একটা কোম্পানি স্ট্যাডলার। আপনারা যখন এই পেন্সিল কিনবেন, এই কোম্পানিটা দেখতে পারেন সমস্যা, বা অন্য যে কোনো, আপনাদের জন্য খুব একটা আমি বাচ্চাদের যখন করে তখন শিল্প মাধ্যম, কৌশল। তাহলে এর আগে আমরা পড়েছি তেল রং মাধ্যম হিসেবে। মাধ্যম এটা দেখা যাচ্ছে এখানে স্ক্রিনে আসে, এই মাধ্যম হচ্ছে তেল রং, আমরা এটা নিয়ে পড়েছি। দুই নম্বর আছে জল রং, এটাও পড়েছি আমরা গত ক্লাসে। আপনারা দেখেছেন ক্লাসগুলি, তেল রং করতে কি কি লাগে, জল রং করতে কি কি লাগে, এবং তেল রঙের উপকরণগুলি কি কি, এটা করণ কৌশল কি, জল রঙের উপকরণটা কি, করণ কৌশল কি, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। ঠিক আছে না? জল রংটা বাচ্চাদের জন্য আপনাদের স্কুলে যখন পড়াবেন, এটা একটা ইম্পর্টেন্ট মাধ্যম। এরপরে হচ্ছে প্যাস্টেল রং, আমি যেটাতে যাব। পেন্সিল তো কমন, এটা তো করবই, হ্যাঁ, পেন্সিল স্কেচ, পেন্সিল ড্রয়িং, এটা তো একটা কমন, এটা পরে যাবো। প্যাস্টেল রং, যেমন আজকে আমরা যাব 3 নম্বরে প্যাস্টেল রং।
পেস্টেল রং। এই পেস্টেল রং হচ্ছে মাধ্যম। উপকরণ কি লাগবে? 1 নম্বরে কার্টিজ পেপার, কার্টিজ পেপার এইটা। হ্যাঁ, 1 নম্বরে লাগছে আপনাদের উপকরণের জন্য কার্টিজ পেপার, ঠিক আছে। আরেকটা জিনিস দেখি, আমি নিয়ে এসেছি আজকে বাসা থেকে, যে আপনারা সশরীরে থাকবেন এই জন্য আমি একটু প্রিপারেশান নিয়েছি, দেখানোর জন্য, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। কিন্তু করে দেখানোর এখন উপায় নেই, এগুলি সামনে উনি ইজেল কিনবেন, তারপরে বোর্ডের মধ্যে কাগজ লাগাইতে হবে। যেমন ধরুন এই যে এইটা, এই যে এই রংটা দেখছেন, কস্টেপ আছে নাকি? কস্টেপ কস্টেপ নেই না? এই যেমন ধরেন এই যে এই 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 এরকম করে নিয়ে দেখেন প্যাস্টেল রং, এই প্যাস্টেল রং এইভাবে করে ইউজ করতে হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে প্যাস্টেল রং। তাহলে প্যাস্টেল রঙের সাইজটা কীরকম? একটু মোটা, এবং এটা হচ্ছে তেল মিশ্রিত রং, এটা তেল রঙের মতোই। এই ছবির এটা অনেক বাজারে অনেক সস্তা হওয়াতে এবং এই রং দিতে সুবিধা হওয়াতে বাচ্চারা খুব তাড়াতাড়ি রং দিতে পারে, এরা এনজয় ফিল করে। একটা বাচ্চা যখন পেন্সিল রঙে রং দিতে যায় তখন অনেক কষ্ট তার, কিরে এই জায়গাটা রং করবো কতক্ষণে, অনেক ধৈর্য থাকে না। এই জন্য প্যাস্টেল রংটা বাচ্চারা খুব এনজয় করে, বুঝছেন। জল রংটা এনজয় করে, কিন্তু জল রং অনেক অ্যাক্সিডেন্ট। বিদেশে নাকি আমরা শুনলাম, আমরা যখন এই ডিগ্রিতে পড়ছি বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছি জল রং, তখন আমাদেরকে স্যাররা বলছে বিদেশে তো জল রং অনেক হায়ার স্টাডিতে গেলে তারপর করায়, কারণ এটা এমন একটা রং, এটাতে দ্বিতীয়বার সংশোধনের কোনো জায়গায় ভুল হলে শেষ, ওই কাগজ নষ্ট। হ্যাঁ, জল রঙের যে টেম্পারমেন্টটা রাখতে গেলে, জল রঙের যেই চারিত্রিক বৈশিষ্ট্য সেটা যদি রাখতে যান, এমনি ওটাকে শুকিয়ে নিয়ে পরে এটার উপরে কালো রং বেশি পড়ে গেলে সাদা রং দিয়ে দেওয়া যায়, সেটা আবার জল রং পদ্ধতি নয়, সেটা অন্য পদ্ধতি। হ্যাঁ, ওয়াশ গোয়াশ বিভিন্ন রকম পদ্ধতি আছে, ওটা হচ্ছে পেন্টিংয়ের মতো করেও জল রং ব্যবহার করে অনেকে। যেমন আমরা অ্যাক্রেলিক প্লাস্টিক ইমালশান আছে না, যে দেয়ালের মধ্যে লাগায় একটা প্লাস্টিক রং, এটা দিয়েও কিন্তু ছবি আঁকে শিল্পীরা। এটা হালকা রঙের উপরে গাঢ় রঙের উপরে হালকা রং দেওয়া যায়, কিন্তু আপনি যখন জল রং করবেন তখন কিন্তু হালকা থেকে প্রথমে কাগজের মধ্যে ড্রয়িং করে নিতে হয় কী আঁকবো, তারপরে হালকা থেকে আস্তে করে গাঢ়র দিকে যেতে হবে, তাই না ব্যাপারটা? এর চাইতেও প্যাস্টেল রঙের মতোই একদম, বিশেষ করে এই প্রাথমিক পর্যায়ে আপনার কাছে কস্টেপ আছে? আরে আমি কস্টেপটা নিলাম না, বাসায় ছিল, যাই হোক। হ্যাঁ, থাক তাহলে। এরপরে যেমন ধরেন এই একটা রং দেখেন, অনেকটা প্যাস্টেল রঙের মতো, কিন্তু দেখতে অনেকটা চিকন। এটা কি রং? এখানে লেখাই আছে নাম, ক্রেয়ন। এটা মোম রং বলে, এটাকে মোম রং, মোমবাতির মতো এবং মোমের মতো, একদম শক্ত মোমের মতো। এটাও প্যাস্টেল রঙের মতো ব্যবহার করা যায়, দেখছেন। কিন্তু এটা অনেক সস্তা, এটার চেয়ে অনেক সস্তা। আবার এটার সমস্যা হচ্ছে, হ্যাঁ নিয়ে আসেন না, একটু কাজ টাজ করে ওনাদেরকে দেখাবো ছবি লাগাইয়ে। আর যদি না থাকে থাক, আগামী ক্লাসে আমি নিয়ে আসবো, থাক লাগবে না। আমি আমার কস্টেপটা নিবো চিন্তা করছিলাম, ব্যাগে নিতে ভুলে গেছি। এখানে আবার ক্লিপ দিয়ে লাগানোর মতো ব্যবস্থা থাকলে আরও ভালো হইতো। তো যাই হোক, এটা হচ্ছে প্যাস্টেল রং। এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। এটার ডিসঅ্যাডভান্টেজ কি? এটা একটার উপর একটা রং দিলে খুব একটা বেশি পড়ে না, যায় না। যেমন আমি যদি এই সবুজটার উপরে দিই, কেমন হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে। অনেক সময় এই মোম রঙের মধ্যে এটা একটু ভালো কোয়ালিটির মোম রং, এই জন্য একটু ভালো কাজ করা যাচ্ছে। এই জন্য রঙের কোয়ালিটি একটা বিরাট ব্যাপার। রং যদি ভালো না হয় বাচ্চাদের, এই জন্য ক্রেয়ন কেনার সময় একটু ভালো কোম্পানিটা কিনা, তারপরে এগুলি আপনারা ম্যান টু ম্যান হাতে হাতে নিয়ে একজন করে দেখে নেন। ক্রেয়ন কাছ থেকে দেখে তাহলে বাজার থেকে কেনার সময় বুঝতে পারবেন। সবাই দেখেন না, ডাক দিয়ে না, সবাই দেখার জন্য দিচ্ছি, দেখা হলে আমাকে ফেরত দিয়ে দেন। একটা হচ্ছে যে প্যাস্টেল রং, একটা হচ্ছে ক্রেয়ন বা মোম রং। একটা হচ্ছে প্যাস্টেল রং, একটা এই
আপনার পরে পিছনে দেন, পিছনের পরে এইভাবে করে দেখে আসেন সবাই, দেখে এটা দিচ্ছি। আর এটা হচ্ছে এটা কি রং? এটা হচ্ছে পেন্সিল রং। এটা তো বুঝতেই পারছেন পেন্সিলের ছবি আছে, এই যে পেন্সিল রং, পেন্সিল রং, এই পেন্সিল। ঠিক আছে, পেন্সিল রং কাটার সময় একটু খেয়াল রাখবেন, বেশি কাটবেন না, তাহলে আগাটা সফট থাকে তো নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। পেন্সিল রং খুব সফটলি, পেন্সিল রংকে ধরে খুব সফটলি, খুব সফট, পেন্সিল রংকে ধরে খুব, এটা আপনার কাছে না, কোম্পানিটা বোধহয় এটা খুব একটা দেখেন দাগ দিয়ে, আর আমারটাও নিয়ে একটু দাগ দিয়ে দেখেন, বুঝবেন। হ্যাঁ, যদি ভালো হয় দেখেন। তো যাই হোক, এই পেন্সিল রংটা নিয়ে আমি দুইটা একসাথে দিচ্ছি ইচ্ছা করে। এই চিকন চিকন দেখছেন, এইটা কত তাড়াতাড়ি করে ফেললাম না, একটা বড় জায়গায় রং, কিন্তু এটা দিতে অনেক ধৈর্যের ব্যাপার, তাই না? আবার সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় রং দেওয়ার জন্য প্যাস্টেল রং করছেন, মিক্স মিডিয়া, একটা বাচ্চা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যাবে, ওখানে মাধ্যমের ব্যাপারে উন্মুক্ত করা হয়েছে। মাধ্যম উন্মুক্ত, উন্মুক্ত মানে কি, যেভাবে ইচ্ছে সেভাবে সে আঁকতে পারে। সে যেখানে ছোট জায়গা সেখানে একটু পেন্সিল রং দিল, যেখানে বড় জায়গা সেখানে প্যাস্টেল রং দিল, তাই না ব্যাপারটা? এগুলি তো আপনাদের বাচ্চা, আপনাদের যে ছাত্ররা তারা তো বিভিন্ন প্রতিযোগিতায় যাবে, তখন আপনাকে বলতে হবে যে মাধ্যম কী। যদি বলে ওয়াটার কালার, তাহলে ওয়াটার কালার দিয়ে করতে হবে। যদি বলে পেন্সিল রং, তাহলে পেন্সিল রং দিয়ে করতে হবে। যদি বলে মাধ্যম উন্মুক্ত, তখন বাচ্চারা যে কোনো কিছু মিক্স মিডিয়া দিয়েই আঁকতে পারে। ঠিক আছে, এই গেল পেস্টেল রং, আর এটা গেল পেন্সিল রং। ও, এই পেন্সিল রং যেহেতু বের করছি, একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। আমাদের এই রংটা কি নাম? হ্যাঁ, এই রংটা এটা কি ধর, কি রং? আকাশি না, এটা নীল, মূল নীল কিন্তু এটাই, মূল নীল কিন্তু নীল রং বলতে এটাই, আকাশি বলতে কোনো রং নাই। আকাশের মতো দেখলে আকাশি রং হবে, নীল রং। এই যে এইটা এরকম মূল রিং হচ্ছে নীল, হচ্ছে এইটাই। ঠিক আছে, আর আমরা এই যে এটাও কিন্তু নীলের মতো, এটা হচ্ছে নেভি ব্লু বা ইন্ডিগো এরকম বলে, এগুলি মিক্স করে ডার্ক করা হয়েছে। এটা কিন্তু অরিজিনাল নীল নয়, নীল বলতে আমরা এটাই বুঝাই। আর এটা কি রং জানেন? আমি এমনি জিজ্ঞেস করছি আর কি, এটা মাইন্ড করার কিছু নেই। স্যার করে প্রাইমারি স্কুলের হলো আইসিনি, এটা এটা মনে করার কোনো কারণ নেই। এটা হচ্ছে হলুদ। ঠিক আছে, হ্যাঁ, বুঝলাম না। না না, মেয়ে ছেলে কোনো ব্যাপার না, জ্ঞানের জন্য মেয়ে ছেলে কি? আপনি কি, আপনি সৈয়দ নেই, আপনি চিনতেন না, আপনি পড়াইবেন মেয়েরা ভালো। মেয়েরা কিসের কালার চিনে? মেয়েদেরকে আমরা এমন অবস্থায় রেখেছি, মেয়েরা রান্না বান্নাটা তো বড় বড় পৃথিবীর বড় বড় রান্নাঘরগুলিতে পুরুষরা রান্না করে, মেয়েরা এখানে চান্স পায়। আপনারা শুধু মেয়েদেরকে দাসী বানিয়ে রান্নাঘরে ইউজ করেন। মেয়েরা যদি সত্যিকারের স্কিলনেস ডেভেলপ করার সুযোগ পাইতো, তারা অনেক কিছুই হইতো, কারণ হচ্ছে না, পাইলট হচ্ছে না মেয়েরা যুদ্ধ করতেছে না। কিন্তু আমরা কি সেই সুযোগ দিচ্ছি? আজকে মেয়ে দুই একজন ছাত্রছাত্রী থাকলে ভালো হইতো, তাহলে তারা একটু উৎসাহিত হইতো যে স্যার আমাদের পক্ষে কথা বলতেছে। তো যাই হোক, আমাদের এমনি কি আছে, মেয়ে ছাত্রী আছে আমাদের গ্রুপে। হ্যাঁ, তো সুতরাং এই জিনিসগুলি খেয়াল করবে। আর বিশেষ করে একজন শিক্ষকের তো এই দৃষ্টিভঙ্গি থাকাই উচিত না। এই দেশে যতদিন পর্যন্ত না মাধ্যমিক পর্যায়ে কো-এডুকেশন চালু না হবে, ততদিন পর্যন্ত নারী নির্যাতন কমবে না, এটা মনে রাখবে। একটা বাচ্চা ছেলে যখন ক্লাস 1 থেকে 10 পর্যন্ত সে যখন একটা মেয়ের সাথে একই সাথে বসে যখন পড়াশোনা করবে, তার মেয়ের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, তার মেয়ে সম্পর্কে কৌতূহলই পাল্টে যাবে। বুঝতে পারছেন? এই কৌতূহল, আজকের দিনে এত অত্যাচার, এত নারী নির্যাতন, এত স্লেজিং, এগুলি কেন হয়? কৌতূহলের জন্য হয়। হ্যাঁ, তাই না? আমি দেখলাম যে একটা বোরকা পরা মেয়ে যাচ্ছে, নেকআপ টেকআপ পরা, সে এত সুন্দর আবরু নিয়ে বের হয়েছে। আমাদের পুরুষরা ওর দিকে এমনভাবে তাকায়, মনে যেন সে এক্সরে আই দিয়ে দেখছে। এটা ঠিক না, এটা আমাদের দৃষ্টিভঙ্গির সমস্যা। ইউরোপে স্কার্ট পরে ছেলেমেয়েরা ঘুরতেছে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, রাস্তার মধ্যে চুমু খাচ্ছে, কেউ কারোর দিকে তাকাচ্ছে, কারণ অভ্যাস হয়ে গেছে। এটা আই উইটনেসের ব্যাপার, অভ্যাসের ব্যাপার। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশে ওরকম করে একটা মেয়ে যাচ্ছে, ভালো মতনই সে নিজেকে যাতে অত বেশি পরিমাণে উগ্র মনে না হয় ওইভাবে সে চলছে, কিন্তু তবুও আমরা ওর দিকে এরকম করে তাকাচ্ছি। বাপ পোলা একসাথে হাঁটি যায়, বাপও স্যার পোলাও স্যার, দৌড়দৌড়ি। এটা হচ্ছে যে আমাদের সংস্কৃতিগত সমস্যা। এটার জন্য আমরা দায়ী না, এটা আমাদের হয়ে আসছে।
এটা আমাদের এখন আপনারাই যদি এটা কাটাই উঠতে, আমাদের শিক্ষকরা যদি কাটাই উঠতে না পারি, আমাদের ইরা উঠবে কি না, তাই না? আমার প্রথম এই চাকরিতে জয়েন ছিল হাতিয়াতে। আমি ইউনিভার্সিটিতে গিয়ে ঢুকছি গার্লস স্কুলে। ওখানকার মেয়েরা অনেক বড় বড়, ক্লাস 10-এ পড়ে মেয়েরা অনেক বড় বড়, বুঝছেন? কারণ গ্রামের মেয়ে তো অনেক বড় বড়। তো আমার তখন আমরা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলাম, রাজনীতিও করতাম একসাথে। ছেলে মেয়েরা আর্ট কলেজে পড়ার জন্য আর্ট কলেজেও পড়তাম। ছেলে মেয়ে নিয়ে তেমন কোনো কমপ্লেক্স আমার ভিতর ছিল না। আমাদের অন্য কলিগদের অবস্থাগুলি দেখতাম আর কি। আমাদের অন্য কলিগদের মধ্যে অনেক ধরনের কমপ্লেক্স তৈরি হয়ে গেছিলো। তা আমি ব্যক্তিগতভাবে খুব একটা কমপ্লেক্স ফিল করি নেই। ছোটো বোনের চাইতে বেশি কিছু মনে, কারণ আমি তো ওর মাস্টার ডিগ্রি পাস করে গিয়ে ঢুকছি, আর ওগুলি পরে ক্লাস 10-এ। আমার সাথে 10-15 বছরের ডিফারেন্স। আমার সাথে তো ওদের সাথে তো ওদের সাথে তো কোন ধরনের হওয়ার কথা না। নকল ধরতে গিয়ে বলতাম, এই জামার ভিতর যেটা ঢুকেছে বাইর করি তো। তারপর একদিন আমার এক সিনিয়র টিচার, অজয়বাবু আমাদের মেয়েগুলিকে তো বিয়ে দিতে মারছি যে দাগ পড়ে গেছে, দাগ পড়ছে না, বাজে টাজে গিয়ে বলছে। তারপরে অভিযোগ করছে, তো অজয়বাবু আপনার দৃষ্টিভঙ্গি তো জানি, কিন্তু আমাদের মেয়েগুলিকে তো বিয়ে দিতে হবে নাকি? আমি বলি ঠিক আছে স্যার, হবে না, হয়ে গেছে কোনো কারণে, এটা হইতেই পারে। তো যাই হোক, এটা এমন কোনো ব্যাপার না, এটা এখন তো ব্যাটটা ইউজ করা যায় না আসলে। তো আরেক সময় আমাদের দেশে কী ছিল, শিক্ষকের ব্যাচ যেই জায়গায় পড়বে সেই জায়গাটাই শুধু বেচতে যাবে, বাকিগুলি কোথায় যাবে ঠিক নেই, এরকম একটা প্রবাদ ছিল না? তার মানে শিক্ষকের জায়গাটা কোথায় নিয়ে গেছিল। আর আজকের দিনে শিক্ষকরা হয়ে গেছে কমার্শিয়াল। আজকের দিনে শিক্ষক দৃষ্টিভঙ্গিটা এটা অন্য জিনিস। আমরা যারা এখনও পুরনো আমলের লোক, আর 2-3 বছর চাকরি আছে, তারা এখনও সেই মানসিকতা রপ্ত করে বসে আছি আর কি, এছাড়া কিছু নেই। তো আপনারাও ওইভাবে থাকবেন আশা করি। যাই হোক, এটা বিভিন্ন কারণে হয়। আমি আজকে যে পরবর্তী সময় যে আপনাদেরকে পড়িয়েছিলাম একটা যে বেসিক কালার, এই 3টে হচ্ছে বেসিক কালার। এই 3টা রঙকে কোনো রঙের সাথে মিশিয়ে বানানো যায় না। আর সব রঙ একটার সাথে মিক্স কালার, সব রঙ। যেমন এই রঙটা অনেকটা কমলা রঙের মতো না, বা গোলাপি, হ্যাঁ অরেঞ্জের মতো, বা এই রঙটার মধ্যে দেখেন একটু হলুদ হলুদ ভাবও আছে, আবার একটু লাল লাল ভাবও আছে। তাহলে হলুদ আর লালের সংমিশ্রণে এই রঙটা তৈরি হয়েছে। তারপর আপনি দেখেন এই রঙটা, এটা একটা সবুজ রঙ, এইটার মধ্যেও একটা মিশ্রণ আছে, একটা হলুদ ভাবও আছে, আবার নীল নীল ভাবও আছে। অনেকে সবুজ রঙকে, যারা একটু কালার ব্লাইন্ড, তারা সবুজ রঙকে নীল রঙ দেখে, বেগুনি রঙকে কালো দেখে, বুঝছেন? তো এই সবুজ রঙকে কালো দেখাটা একটা কালার ব্লাইন্ডের লক্ষণ। হ্যাঁ, এই মৌলিক রঙ, এই 3টা, লাল সবুজ না তো, সবুজ কেন, লাল নীল হলুদ, সবুজ রঙ তো মিশ্রণ, এখানে হলুদ এবং নীলের মিশ্রণে তৈরি হয়েছে। তারপর একটা কী রঙ বললাম, এই যে এই রঙটা একটু এই দেখছেন, এটা কী রঙ? বেগুনি। গুড। বেগুনি রঙের মিশ্রণে লাল এবং নীল, ডার্ক 2টা কালার মিশে গেছে। আপনি দেখেন এই যে আমি এখানে নীল রঙ দিলাম, ঠিক আছে? তারপর এখানে আমি হলুদ রঙ দিলাম, তারপর এখানে আমি লাল রঙ দিলাম। এটা দেখা যাচ্ছে ক্যামেরায়? এই লাল, এই 3টা রঙ দিলাম, বেসিক কালার। তাহলে এটা হচ্ছে মাধ্যমিক রঙ, এবং লাল এবং হলুদ। এখন আমি যদি এই নীল আর হলুদটাকে এদিকে নিয়ে, আস্তে করে এদিকে নিয়ে, যদি নীলটাকে নিচে নামিয়ে, হ্যাঁ এই নীলটাকে নিচে নামিয়ে যদি আমি এদিকে এসে যদি এটার সাথে হলুদের সাথে মিশিয়ে দেখেন কি হয়ে গেছে, সবুজ হয়ে গেছে না? তাহলে হলুদ আর নীলের সংমিশ্রণে সবুজ হচ্ছে না? কি আমি কি বন্ধ রাখবো একটু? আজান পড়তেছে। যাক, আজান হচ্ছে, একটু 1 মিনিট চুপ থাকি, তারপরে
রঙের মিশ্রণটা বুঝিয়ে দিই, তারপর এখানে যাব, আগের আগের বিষয়ে যাব। রঙের মিশ্রণটা বুঝিয়ে দেওয়ার পরে আগের বিষয়ে যাব। তাহলে এখানে কি বললাম, লাল আর হলুদ আর নীলে হয়ে যাচ্ছে সবুজ। আর এখানে আমি যদি এই হলুদটাকে যে আমি যদি এখানে কন্টিনিউ করি, আর লালটাকে যদি আমি কন্টিনিউ করি উপরের সাথে মিশিয়ে দিই, দেখেন উপরে এই হলুদ আর ইসের মিশ্রণে কমলা হয়ে গেছে না, কমলা। তারপরে এই লালের সাথে আমি যদি এখানে নীল মিশিয়ে দিই, এই নীলটা এসে যদি লালের সাথে মিশিয়ে দিই, এখানে বেগুনি হয়ে গেছে। ওই যে আগে যে দিয়েছি বেগুনি, এই বেগুনি রঙের মতো হয়ে গেছে। তাহলে আমরা প্রমাণ পেলাম। এটা প্রমাণ করার জন্য, মুখস্থ তো করাই যায়, কিন্তু প্রমাণ করার জন্যই বলছি যে লাল নীল মিশে বেগুনি, হলুদ আর নীল মিশে সবুজ, এবং হলুদ আর লাল মিশে কমলা। এই তিনটে হচ্ছে সেকেন্ডারি কালার। মানে পৃথিবীতে আর যত রং আছে শুধুমাত্র লাল নীল হলুদ ছাড়া আর সবই হচ্ছে মিশ্র রং। তো এই জিনিসগুলি আপনাদের যদি জানা থাকে, অনেক সময় একটা সবুজ রং নাই কিন্তু আপনার কাছে লাল হলুদ রং আছে একটা বাচ্চার কাছে, আপনি বাচ্চাকে দেখালে সে কিন্তু উৎসাহিত হবে যে যাক, আমার সবুজ রঙের সমস্যাটা সমাধান হয়ে গেছে। অনেক সময় আমাদের যেহেতু সবুজাভ পরিবেশ, এই জন্য এই সবুজাভ পরিবেশের জন্য সবুজ রঙটা বেশি ব্যবহার হয়, বাচ্চারা তাড়াতাড়ি এই রঙটা শেষ করে ফেলে। বুঝতে পারছেন? তাহলে আপনাদের এইখানে গেল প্যাস্টেল রং, গেল ক্রেয়ন রং, গেল আর পেন্সিল রং দিলাম। আর এই যে আরেকটা রং দেখতে পাচ্ছেন এখানে রং টং করছে, যাই হোক, এটা হচ্ছে ওয়াটার কালার, এটা হচ্ছে জল রং। আপনি সবচেয়ে সোজা হচ্ছে পেন্সিল রং করা এবং প্যাস্টেল রং করা, তেমন কিছু লাগে না। একটা বোর্ডের মধ্যে কাগজটা লাগিয়ে আপনি এঁকে ফেলতে পারতেছেন। এই যে বোর্ড দিলাম, রং থাকবে, বোর্ড নিলাম, ক্লিপ দিয়ে কাগজটা লাগালেন, কার্টিস পেপার লাগালেন, কাপড়টা রাখছি হাতটা মোছার জন্য। আর প্লাস্টিক ব্লেড বলতে এক ধরনের ওই প্যাস্টেল কালারের সাথে একটা ব্লেড থাকে। অনেক সময় বেশি ঘন হয়ে গেলে, থিকনেস বেড়ে গেলে, রং বেশি মোটা হয়ে গেলে দিতে দিতে একটু ময়লা হয়ে গেছে, রংটা ছেঁচে তুলে ফেলা যায় স্ক্র্যাচ করে তোলার জন্য। ওখানে আবার একটু শুকালে অন্য রং দেওয়া যায়। বুঝতে পারছেন? এই জন্য ব্লেড দরকার। আর এইটা আসলে ব্যবহার করতে গেলে অনেক সমস্যা, এটা দেখার কিছু নেই, কারণ যেহেতু এটা ব্যবহার করতে গেলে কেন সমস্যা, কারণ এটার জন্য আপনার কি লাগবে, কালার প্লেট লাগবে। কালার প্লেট বাজারে এরকম কালার প্লেট দেখছেন, মাঝখানে একটা বড় এরকম থাকে, মাঝখানে একটু নিয়ে এরকম। এটা কিন্তু ছিদ্র না, এটা কিন্তু এখানে একটু বাটির মতো থাকে না, একটু বাটির মতো থাকে। এখানের মধ্যে এখানে কিছু কিছু রং নিয়ে এখানে মিক্স করার জন্য, এখানেও মিক্স করার জন্য। আর একটা পানির পাত্র লাগবে, এখানে তুলি ভেজানো থাকবে, একটা পরিষ্কার পানির পাত্র, একটা ময়লা পানির পাত্র, তুলি ধোয়ার জন্য একটা পাত্র, আর একটা রঙের সাথে মেশানোর জন্য একটা পানির পাত্র। বুঝতে পারছেন? এগুলি করতে ওয়াটার কালার অনেক ঝামেলা। এই জন্য আমরা বাচ্চাদেরকে স্কুলেও পরীক্ষায় আমরা ওয়াটার কালার প্রেফার করতাম না খুব একটা, প্রতিযোগিতায় করি, কারণ প্রতিযোগিতায় স্কিল বাচ্চারা ওয়াটার কালার ব্যবহার করে বেশি, যারা স্কিল। চমনিতে অনেক ভালো ভালো বাচ্চারা আছে যারা বিভিন্ন প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। যাই হোক, শিল্প মাধ্যম হচ্ছে প্যাস্টেল রং। এটা করতে লাগে কার্টিস পেপার, রং, ক্লিপবোর্ড, কাপড়। কৌশলটা কি, আমি বোর্ডের মধ্যে কাগজটা লাগাবো, যা আঁকবো তা একটা ড্রয়িং করলাম হালকা, হালকা ড্রয়িং করে তারপর আমি রং দেওয়া শুরু করলাম হালকা থেকে গাঢ়র দিকে। কোথাও অ্যাক্সিডেন্টালি যদি গাঢ় বেশি হয়ে যায়, আপনি প্যাস্টেল রং বা ক্রেয়ন রংটা, প্যাস্টেল রংটাতে পারবেন। কোথাও যদি অ্যাক্সিডেন্টালি একটু গাঢ় হয়ে যায় রং, আপনি ইচ্ছে করলে ওটাকে হালকা রং দিয়ে হালকা করতে পারবেন, সেটা প্যাস্টেল রঙে সম্ভব। বুঝতে পারছেন? সেটা প্যাস্টেল রঙে সম্ভব। তো যাই হোক, এই জিনিসগুলি আপনার এই বোর্ডের সাথে লাগিয়ে আপনি সুন্দর করে কাজ করতে, কারণ এটা দেখেন, এটা এইভাবে করে লাগানোর পরে তেমন কোনো কিছু লাগছে না। কিন্তু আপনি ওয়াটার কালার করতে গেলে এই মিশাওরে, এই করোরে, শেখার তেল রঙটা আরও ঝামেলা। তেল রঙের ব্যাপারটা জানা ভালো, কিন্তু নিজে করার চেষ্টা করার দরকার নেই। আপনারা যারা সত্যিকারের বাসায় ছবি আঁকেন, আমি অনেকে দেখলাম আমাদের যেই গ্রুপে যে অনেকে ছবি টবি দিয়েছেন, দেখলাম অনেক স্কিলনেস আছে ভালো। তারা যদি তেল রং করতে চান, বোর্ডের উপরে আগে একটুখানি এই যারা শৌখিনভাবে ছবি আঁকতে চান, এরকম যদি কেউ থাকেন, আমার সাথে আপনারা আলাদা করে আলাপ করে নেবেন, আমি আপনাদেরকে হেল্প করব, অসুবিধা নেই। আর যারা সত্যিকারের এমনিতেই
শুধুমাত্র স্কিললেস না, এমনিতে ডেভেলপ করানো দরকার, সেটা তো আপনাকে করতেই হবে পরীক্ষাটিকে পাস করানোর জন্য। কিন্তু শৌখিনভাবে করার জন্য আপনাদেরকে এই জিনিসটা জানতে হবে, এই জিনিসটা বিভিন্ন কালারের। এরপরে ধরেন আমার পেন্সিল রঙও করতে একই রকম, কার্টিজ পেপার লাগবে, পেন্সিল রং লাগবে, তারপর আপনি টোন দিয়ে 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 আপনি কাজ করতে হবে। আজকে এখানে যদি কাগজটা লাগানোর জায়গা থাকতো, সামনের দিন আমরা ওগুলি করব। আমাদের যে বিভিন্ন আছে, যেমন ধরেন এই যে শিল্পমাধ্যম উপকরণ, এটা তো তত্ত্বীয় দিকেও আলাপ হচ্ছে। আবার ড্রয়িং কি জিনিস, ড্রয়িং কীভাবে করতে হয়, যেটা এখন আমাদের প্র্যাকটিস চলছে। এই জন্য আমি বললাম না যে আমি ওনাকে বলেছি একটা, উনি যদি নাও করে আমি করে দেবো। এখন আপনারা অযথা ওখানে গিয়ে ইন্টারনেটে গিয়ে আপনারা এইগুলি বাড়াবেন না, মানে ঝামেলাগুলি বাড়াবেন না ওখানে, কারণ ওই কাজগুলি আমার দ্বারা দেখা বেশি সম্ভব হবে না, বুঝতে পারছেন। আর অ্যাপ্রুভ আমি গ্রুপে কাউকে করি না, এগুলি সাধারণত উনিই করে, যেহেতু গ্রুপটা ওনার, স্কুলটা ওনার, ইনস্টিটিউটটা ওনার। আমি এটা করতে, আমাকে অ্যাডমিট করছে, কিন্তু আমি করি না। তবে আপনারা ওই গ্রুপ করলে, যখন আপনাদেরকে ইভেন্ট করা হবে প্রতি মাসে, যেমন এটা কী মাস চলছে, জুলাই মাস না? আপনাদের কোর্স তো জুলাই থেকে শুরু, জুলাই থেকে জুন পর্যন্ত, তাই না? তাইলে জুলাই থেকে জুন হলে 1 বছর হয়, জুলাই থেকে ডিসেম্বর হবে 6 মাস। এই 6 মাসের মধ্যে 6টা ইভেন্ট হবে, মাসের নাম দিয়ে ওখানে আপনারা দিবেন। যেমন এখন চলছে পেন্সিল স্কেচের কাজ, সামনের মাসে চলবে পেন্সিল রঙের কাজ, বুঝতে পারছেন? তারপরে চলবে এগুলি করার আগে আমি দেখিয়ে দিব। এখন পেন্সিল স্কেচ যেটা, সেটা আপনাদের ভিডিও দিয়েছি, কীভাবে পেন্সিল ধরতে হয়, কীভাবে ড্রয়িং করতে হয়, এগুলি দেখিয়েছি না? হ্যাঁ, আপনারা একটু খেয়াল রাখবেন ব্যাপারগুলি করার সময়, একটু খেয়াল রাখবেন যে পেন্সিলটা আছে কি। তো পেন্সিল আনছেন কেউ এমনি কাঠ পেন্সিল আনছেন? লাগবে না, রং পেন্সিল আছে। পেন্সিল অনেক সময় ব্ল্যাক পেন্সিলটাও ইউজ করা যায়। অনেকে কয়লা দিয়ে ছবি আঁকে, এটা কিন্তু একটা মাধ্যম, এটা জানেন নাম কি? কয়লার ইংরেজির নাম কি? চারকোল। হ্যাঁ, চারকোল কিন্তু একটা ভালো শিল্প মাধ্যম। আমাদের দেশের মতো জায়গায় আমাদেরকে যখন চারকোল কথা বলা যায়, আমাদের যারা বড়লোক বন্ধু ছিল, তারা চিটাং নিউ মার্কেটে গিয়ে এরকম চিকন চারকোল কিনে আনতো। এক একটার দাম তখনকার সময় 3 টাকা 4 টাকা, মানে 90 দশকের কথা বলতেছি। 1990 সালে, মানে এই 80 থেকে, আমি তো 80 সালে আর্ট কলেজে ভর্তি হই, এই 80 থেকে 85 আর্ট কলেজে পড়ি। তারপর আমি 2 বছর চিটাং ইউনিভার্সিটি থেকে মাস্টার্স দিই। তাহলে তখন দেখা যাচ্ছে, তখনকার সময় 10 টাকা 15 টাকা এরকম দাম ছিল এক একটা চারকোলের, এতটুকু সাইজ। এগুলি 10 টাকা করে কিনে আনতো, 5 টাকা করে কিনে আনতো। আমাদের অত পয়সা খরচ করার সময় ছিল না। আমরা কি হতাম, তখন তো গ্যাস বেশি চালু হয় না বিভিন্ন জায়গায়। হোটেলগুলিতে দেখা যেত যে তখন কয়লার চুলা ছিল হোটেলগুলিতে। আমরা ওই হোটেলে গিয়ে, যারা রান্না করে গিয়া, আর্ট কলেজের আশেপাশে ওই যে রান্না করে বাবুর্চি গিয়ে বলতাম যে ভাইয়া, চাচা, যাই বলা যায় আর কি, বলে আমাদের জন্য একটু কয়লা রাখিয়েন তো, পোড়া কয়লা। ওই কয়লা আইনে আমরা কয়লা দিয়ে ড্রয়িং করতাম। ভালো, কয়লাটাকে একটু সফট করে নিয়ে একটু পানি দিয়ে রাখলে চুলা থেকে যেগুলি বের হয়, ছাই হয় না। কয়লাটা হচ্ছে যে কোনো একটা পদার্থ ছাই হওয়ার আগের মুহূর্ত, এটা কিন্তু আবার জ্বালানো যায়। আমাদের বড় পুকুরিয়া কয়লা খনি বলে না, এগুলি কিভাবে হয় সৃষ্টি? ওটা কিন্তু বরেন্দ্র এলাকার বিশাল প্রাগৈতিহাসিক বন ছিল এক সময়। এখানে ডাইনোসর ছিল কিনা জানি না, কিন্তু বন ছিল। এগুলি নদীর পলিতে জমা পড়ে 1000 বছর ধরে পলির নিচে চাপা পড়ে বিভিন্ন রকম, আর ওখানে তো খুব গরম জায়গা, তাপে চাপে উত্তাপে ওগুলি ভিতরে কয়লায় পরিণত হয়ে গেছে, কিন্তু ছাই হয়ে যায়নি। এই জন্য ওগুলি এখন জ্বালানি হিসেবে কাজ হয়, বুঝতে পারছেন? পাথুরে কলাও সেইভাবে তৈরি হয়, পাথুরে কয়লাও। আপনাদেরকে ড্রয়িং করতে বলছিলাম না, আপনারা একটু আর একটা কাগজ নেই, শুনেন। এত রাফলি ভয় পাইয়া কাগজ বেশি নষ্ট করার দরকার নেই। ভালো কাগজের খাতা বানান, অথবা একটু ভালো কাগজের 120 পৃষ্ঠার খাতা নেন এক একটা মাসের জন্য, ওইটা আমরা পরে জমা নিব। 120 পৃষ্ঠার একটা খাতা নেবেন, তাইলে একদিনে কটা ইউজ করতে পারবেন? কটা পৃষ্ঠা? 3 4 12, 4টা। তারিখ দিয়ে একদিনে 4টা পৃষ্ঠা ইউজ করবেন। পরে আমরা, এবং আপনার নাম, ঠিকানা, রোল নম্বর সব দিয়ে
নাম ঠিকানা লেখে, এটা কিন্তু প্রতি মাসে একটা করে খাতা লাগবে। এটা আমরা যখন যে ইভেন্টগুলি দিব, যেমন এখন ইভেন্ট চলতেছে কি পেন্সিল স্কেচ অ্যান্ড ড্রয়িং। স্কেচ কি, স্কেচ আর ড্রয়িংয়ের মধ্যে পার্থক্য কি? যেমন আমি এখন ড্রয়িং দেখা যাচ্ছে, যেমন এখন যদি ড্রয়িং হয়, এই ড্রয়িংটা কি জিনিস? আপনাকে দেখে ওখানে একটা এই পাত্র দিয়েছে, যেমন আপনি একটা পাত্র টেবিলের উপর রাখলেন, এখন যাই প্র্যাকটিস করেন ছবি দেখে প্র্যাকটিস করবেন না, আরেকজনের আঁকা ছবি দেখে আঁকবেন না। এই দুটো জিনিস অ্যাভয়েড করতে হবে। একটা ফটোগ্রাফি দেখে আঁকবেন না, ফটোগ্রাফি দেখে কি আঁকতে পারবেন সেটা পরে আমি বলবো। এখন আপনার বাসায় আশেপাশে যা আছে, আপনি একটা দইয়ের হাঁড়ি আঁকেন, আপনি একটা মগ আঁকেন, আপনি একটা কাপ আঁকেন, একটা প্লেট আঁকেন, এগুলো আপনার বাসায় আছে না? আপনি ওটাকে টেবিলের মধ্যে রাখেন, রেখে এইভাবে দেখে দেখে যে একটা চায়ের কাপ কেমন হয়, তাহলে চায়ের কাপটা আমি দেখলাম যে উপর থেকে দেখলে একটু এরকম বৃত্ত দেখা যাচ্ছে, উপর থেকে দেখলে এরকম বৃত্তটা দেখা যাচ্ছে। তারপর একটু কাপটা একটু ক্লাসিক্যাল কাপ এরকম হচ্ছে, তারপরে আমার এরকম হচ্ছে, নিচে একটু মোটা থাকছে, তারপরে এইভাবে এসে এই হচ্ছে, আর এখানে একটু চা দেখা যাচ্ছে। আর সাথে প্লেট দিতে গেলে আবার একটু কঠিন, কারণ এটার সাথে এটা মিলবে না। দেখা যাবে যে কাপের উপরে প্লেটটা ভাসতেছে বা প্লেটের উপর কাপ ভাসতেছে, এটা কঠিন। আপনারা এখন আলাদা আলাদা আঁকেন, পরে দুটো কীভাবে সমন্বয় করতে, কোন মাত্রায় গেলে একটা কাপ যদি এরকম থেকে দেখা যায় উপর থেকে, তাহলে এরকম আপাতত এরকম করে আপনি অবয়ব আঁকা শিখেন। অবয়ব এখন আমরা দেখবো আকার আঁকা। এখন আমরা কি শিখছি? আকার আঁকাই কিন্তু ড্রয়িং না। ড্রয়িং শিল্প যখন হবে তখন অন্য জিনিস থাকবে, কারণ এইটার যদি এদিক থেকে আলো পড়ে তখন এদিকটা হবে আলো আর এদিকটা হবে অন্ধকার, তাই না? তখন এদিকের দাগটা হবে গাঢ়, এদিকের দাগটা হবে হালকা। এটা আপনি যখন একটা জিনিস রাখবেন তখন কিন্তু দেখবেন, একটা সাদা প্লেট যখন রাখবেন, কাপ যখন দেখবেন, আপনি একদিকের দাগটা একটু হালকা দেখা যাচ্ছে আর দিকের দাগটা একটু গাঢ় দেখা যাচ্ছে। এগুলি মেনটেন করাটাই হচ্ছে, যেমন আপনি একটা গাছের পাতা আঁকছেন, একটা আম পাতা, তা আম পাতা ধরেন এরকম মাঝখানের আপনি শিরাটা দিলেন, মাঝখানে এরকম শিরাটা দিলেন, তারপর আম পাতা কেমন হয়? একটু এদিকটা বটাটা একটু বড় থাকে, এইভাবে এসে এগুলো একটু ঢেউটেও থাকে, এই এসে একটু আগাটা একটু লম্বা হয়ে যায়, এইভাবে এসে এসে তারপরে এগুলি একটু এরকম ছন্দ। পৃথিবীতে গাছের মধ্যে একটা আম গাছে যত পাতা থাকে সব দেখতে একই রকম, কিন্তু একই ধরনের নয়। এটা খেয়াল রাখবেন। এই জন্য আপনি রকমটা শিখবেন, যে একটু লম্বা হয়, পাশটা একটু ঢেউ হয় বা নাও হইতে পারে, আগাটা একটু চিকন লম্বা হয়, বটাটা একটু বড় হয়ে থাকে। কারণ আমি আম পাতা আঁকতে গিয়ে যদি কাঁঠাল পাতা আঁকতে ফেলি, এখন আপনি যদি চিন্তা করেন তো, আপনি আম পাতা দেখেছেন কি না? দেখেছেন? কাঁঠাল পাতা দেখেছেন? দুটার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? এইটা বুঝে আঁকার চেষ্টা করবেন। এখন আপনারা বিভিন্ন রকম পাতা, বিভিন্ন রকম ফল, সবজি, বিভিন্ন রকম ক্রোকারিজ, এগুলি আঁকাগুলি প্র্যাকটিস করুন। কারণ আপনাকে ব্যবহারিকের পাশাপাশি তত্ত্বীয় ক্লাসের পাশাপাশি ব্যবহারিকটা আপনাকে চালাতেই হবে। আপনি যদি ওরকম স্কিল না হন, আপনি তো টিচার হিসাবে এই অপ্রস্তুত হয়ে যাবেন। বাচ্চাদের কাছে যাওয়াটা অপ্রস্তুত হয়ে যেতে হবে না, খুব অপ্রস্তুত হয়ে যাবে। তারপরে এটা কি বললাম? আঁকা, ড্রয়িং। তারপর বললাম স্কেচ। এবার হচ্ছে স্কেচ। স্কেচটা কি? রাফ। স্কেচের বাংলা হচ্ছে আসলে খসড়া, যে একটা কিছু দেখলে ঠাস ঠাস করে এঁকে নিয়ে আসলেন, বাসায় বসে আসল কথা, এটা বড় আর্টিস্টরা করে। কিন্তু স্কেচটা আমরা করতেছি কীভাবে? একইভাবে আমি একটা কাপ আঁকছি, কীভাবে আমি একটা কাপ আঁকছি। কাপ সাধারণত যেরকম হয় আর কি, এখন তো অনেক ধরনের কাপ বের হয়ে গেছে, এরকম আছে আবার। তারপর এখানে একটু চা আছে। এখন এখান থেকে আলো, সূর্যের আলো পড়ছে, সূর্যের আলো যদি এখান থেকে পড়ে, আপনি কাপটার ক্যারেক্টারটা কেমন হবে? এই পাশটা অন্ধকার হয়ে যাবে, এই পাশে সূর্যের আলো পড়াতে এখান থেকে আলোটা পড়ছে না, এদিকে পড়ছে, তাহলে এই পাশটা অন্ধকারে, এদিকে লাইট। আবার এদিকে লাইট হয়ে ভেতরের দিকে হচ্ছে এদিকটা অন্ধকার, এদিকে আলো। আর সামনের বাইরের দিকে হচ্ছে এদিকটা আলো, এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে।
তারপরে এদিকে অন্ধকার, যেহেতু উপর থেকে পড়ছে উপরটা একটু থাকবে, আর এদিকে একটু অন্ধকার, এদিকে একটু অন্ধকার। হ্যাঁ, তারপরে এদিক থেকে এসে এটা একটা ছায়া। হ্যাঁ কি? হ্যাঁ, তার তো থাকবেই, সবই আছে। আমি তো সব কিছুই নিচ্ছি, বললাম না। আর্ট ড্রয়িংয়ের প্র্যাকটিস করার সময় বা স্কেচ প্র্যাকটিস করার সময় বা পেইন্টিং প্র্যাকটিস করার সময় এগুলি পার্ট পার্ট করেই করলে হবে না, এগুলি একটা সাথে মিলে দিতে হবে। আপনাদের একটা বিষয় হচ্ছে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ বুঝেন? পার্সপেক্টিভের বাংলা হচ্ছে পরিপ্রেক্ষিত। পরিপ্রেক্ষিত কথাটা একটা বিরাট কথা। আজকে আমার সামনে দাঁড়িয়ে চারুকলা নিয়ে উনি যেরকম করে ভাবছে, বাসায় গিয়ে আর ওইভাবে ভাববে না, কারণ আমার এখন টাইম আর স্পেস চেঞ্জ হয়ে গেছে। এই জন্য সময়, দৃষ্টিভঙ্গি, কালের প্রেক্ষিতে যে অবস্থার পরিবর্তন হয়, দেখার পরিবর্তন হয়, সেটি হচ্ছে পরিপ্রেক্ষিত। আমি তো অনেক কিছু বলে ফেলতেছি একদিনে, হজম হবে? এগুলো আপনারা দেখবেন, বুঝছেন? আমি এখন একটু পরিপ্রেক্ষিতটা বলেই ক্লাসটা শেষ করে ফেলবো। পরিপ্রেক্ষিতটা কি জিনিস এটা আপনারা দেখবেন এখন, যেটা হচ্ছে চারু কারু। আচ্ছা, পরিপ্রেক্ষিত। পরিপ্রেক্ষিত পরিপ্রেক্ষিতে কি? কাছের জিনিসকে একই সাইজের দুইটা জিনিস, একই সাইজের জিনিস, কিন্তু কাছের থেকে এটা বড় দেখা যাচ্ছে, দূরের থেকে এটাই পড়বে। একটা রাস্তা, এই একটা ধরেন আপনি একটা রাস্তার ছবি আঁকছেন, এই দূরের রাস্তাটা শেষ হয়ে গেছে, রাস্তার পাশে বিল্ডিং আছে, এদিক থেকে এসে এরকম এরকম হয়ে গেছে। এই যে একই সাইজের বিল্ডিং, এখানে একটা ফুটপাথ আছে, এখানে ফুটপাথ, এই দূরে চিকন হয়ে গেছে, আস্তে 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 মোটা হয়ে গেছে। এখানে একটা মানুষ আছে, এখানে আরেকটা মানুষ আছে, এখানে আরেকটা মানুষ আছে, দূরে চলে গেছে মানুষটা। একটা বিদ্যুতের পৌরসভার বাতি, এখান দিয়ে এসে এই বাতি, এখানে এসে এই বাতি, এখানে এসে এই বাতি, এখানে এসে, কিন্তু জিনিস কিন্তু একই রকম, তাই না? এই কাছের জিনিস বড়। আমরা অনেক সময় একটা বিল্ডিং আঁকার সময় কি করি, এরকম করে ছাদ দেখাইয়ে দিই, ও পরিপ্রেক্ষিত না বুঝার কারণে। আমি নিজের থেকে বিল্ডিং আঁকলে বিল্ডিংয়ের ছাদ দেখা যাবে? তাহলে তখন বিল্ডিংটা কি হবে? আসলে পরিপ্রেক্ষিতের কারণে এই হবে, এই হবে, তাই না? এদিকে জানালা দেখা যাচ্ছে, এদিকে গ্লাস লাগানো আছে, এই যে এই হয়ে যাচ্ছে, এটা গিয়ে এই আমি দেখছি এখান থেকে। তো ধন্যবাদ, একটু টায়ার্ডও হয়ে গেলাম, প্রথম ক্লাসটা একটু বেশি কথা বলে ফেলছি। তো এইভাবে যে আজকে যেগুলি বললাম এগুলি একটু ভালো করে মাথায় নিয়ে চর্চা করবেন। চর্চার কোনো বিকল্প নেই। আপনারা যদি স্কিল্ড হয়ে গড়ে না উঠেন, তাহলে কিন্তু আপনারা বাচ্চাদের সামনে লজ্জা পাবেন। এই যে ভাইয়া ঘুমাচ্ছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আশা করব অনুশীলনগুলি ঠিকমতো চালিয়ে যাবেন। আর এই স্কেচ খাতা ওনাদেরকে বলছি 120 পৃষ্ঠার খাতা একটু মোটা কাগজের নেবেন, নিয়ে ওটা প্রতি মাসে একটা করে খাতা জমা দিতে হবে। আমাদের যদি কোনো কারণে আসতে নাও পারেন, লকডাউন 1 মাসের বেশি থাকে, তাহলে আমরা 2টা খাতা একসাথে জমা নেব প্রয়োজনে। আমি সবসময় স্কুলে একটা জিনিসের সমালোচনা করি, আমাদের ডিপার্টমেন্ট একটা অগা ডিপার্টমেন্ট। এই করোনাকালে আমাদের ডিপার্টমেন্ট বাচ্চাদের জন্য কিছু করতে পারেনি, তেমন কিছু না। যারা করছে ব্যক্তিগত উদ্যোগে, বিভিন্ন স্কুল অনলাইন স্কুল চালিয়েছে, বিভিন্ন ব্যক্তির উদ্যোগে হয়েছে, কিন্তু আমাদের ডিপার্টমেন্ট থেকে দেখা গেছে যে একটা দিয়েছে অ্যাসাইনমেন্ট দিয়েছে, ওইটাও দেখা যাচ্ছে কয়দিন পরে বন্ধ করে দিয়েছে। সংসদ টিভিতে এখন ক্লাস হয় না। এগুলি চালু রাখলে তো বাচ্চাদের একটা ভালো থাকতো। আমি তো স্কুলে বলছি, আমি স্যার অ্যাসাইনমেন্টটা চলতে থাকবে, দরকার হলে 3 মাসের অ্যাসাইনমেন্ট আমরা একসাথে জমা নিব, অসুবিধা কী আছে? বাচ্চা তো এঙ্গেজ থাকলো।
আর আমাদের কিছু গর্দভ টিচার আছে, যেটা খুবই খারাপ। এরা কি করে, ফেসবুকে বিভিন্ন জায়গায় অ্যাসাইনমেন্টের সমাধান দিয়ে দেয়। আরে আমি বাচ্চাকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি সৃজনশীলতার জন্য, শেষ হচ্ছে না এটা? আমি বাচ্চাদেরকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি সৃজনশীলতার জন্য, আর আমি আবার তাকে পথ দেখিয়ে দিচ্ছি মুখস্থ করার জন্য। মানে গাইড আর এই ব্যবসায়ী মানসিকতা আমাদের ভিতরে এমনভাবে জায়গা করে নিয়েছে, যেটা এক ধরনের মানবিক অপরাধ। এটা এক ধরনের অপরাধ। সবচেয়ে অবহেলিত হচ্ছে এই সেক্টরটাই, শিক্ষা সেক্টর। হ্যাঁ বাংলাদেশে সবচেয়ে অবহেলিত হচ্ছে এই সেক্টরটাই, শিক্ষা সেক্টরটা। হ্যাঁ, তো ধন্যবাদ। পরে আগামী ক্লাসে আবার দেখা হবে আগামী সপ্তাহে। যদি আগামী সপ্তাহের ব্যাপারে ওনারা কি বললো যে ঈদের 2 দিন পরে ওরা এটাকে হবে কি না? এটা হবে তো। ঈদের 3 দিন পর। ঈদ কয় তারিখে বলেন তো? হ্যাঁ 21 তারিখ। আমাদের আগামী শুক্রবার কয় তারিখ? 23 তারিখ না? তো অসুবিধা কি? দরকার হলে আপনারা যদি মনে করেন যে বিকেলে করবেন, বিকেলে করেন, আমি বিকেলে আসবো।